নিজেকে তিনি বলেন একজন প্রাক্তন মুসলিম, নাম সালিম ওয়াস্তিক। বলতে গেলে সারা ভারত জুড়ে একদম সোশ্যাল মিডিয়া সেন্সেশন, কারণ ইসলামের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করতে তার কোনো জুড়ি নেই। मेरा नाम सलीम वास्तिक है और हम ऐसे आदमी हैं जिन्होंने इस्लाम को समझ लिया और समझने के बाद उसकी कुरीतियों को छोड़ दिया और अब अपने मुसलमान भाइयों को उसके बारे में सच से अवगत कराते हैं कि ये अल्लाह की किताब नहीं है, हमने समझ लिया। तो अब हम इसको आहिस्ता आहिस्ता इस दिमाग को खत्म करने की कोशिश कर रहे हैं, अपने मुसलमान भाइयों को ये सच बता के कि कुरान अल्लाह की किताब नहीं है, इससे दूर कर रहे हैं और इसमें कामयाब भी हो रहे हैं। बहुत लोग जो है इस्लाम को छोड़ रहे हैं इंडिया के अंदर भी। বলা যেতে পারে মুখ খুললেই আগুন ঝরে। অনেকে মনে করেন ইসলামের আসল চেহারাটা সবার সামনে উন্মোচন করতে তার মতো কেউ পারে না। প্রাক্তন মুসলিম সমাজ তো বটেই, অনেক হিন্দুদেরও তিনি চোখের মণি, আর কট্টর মুসলিমদের চোখের বিষ। খুব সম্প্রতি তার জীবনের উপর মারাত্মক হামলাও হয়। मुस्लिम सलीम वास्तिक के ऊपर जानलेवा हमला किया गया। गाजियाबाद के लोनी में ये हमला जो है। एक्स मुस्लिम सलीम वास्तिक इस वक्त भी वेंटिलेटर पर हैं। सलीम के गर्दन और लीवर में गहरे घाव हैं, जिनको भरने में लंबा वक्त लगेगा। यूपी में सलीम वास्तिक का सर तन से जुदा करने की कोशिश हुई। सलीम का खून बहाया गया और अब कुछ लोग इसका फायदा उठाने की कोशिश कर रहे हैं। मौलाना ब्रिगेड अभी से उन लोगों को डराने में लगा है जो लोग इस्लाम से दूरी बना चुके हैं या दूरी बनाने के बारे में सोच रहे हैं। सलीम वास्तिक के हमले पर जरा भी अफसोस नहीं हो रहा, क्योंकि ऐसे लोग हिंदू मजहब को भी बदनाम करते हैं और मुसलमानों को भी बदनाम करते हैं और ये एक दुश्मनी के नाम पर शैतान का काम कर रहे हैं। ऐसे लोगों को इस दुनिया में जीने का कोई हक नहीं है। जो कुरान को बदलने चले थे, अल्लाह ने उन्हीं को बदल डाला। কোনো রকমে বেঁচে ফিরে আসেন ইসলামের ওপর বিতর্কিত মন্তব্যের জন্য তার উপরেই হামলাটা হয়েছিল। সোশ্যাল মিডিয়ার বিপ্লবীর ওপর এই আক্রমণে শিহরিত হয়ে উঠেছিল ভারতবর্ষের মানুষ। यूपी में जब से सलीम वास्तिक पर हमला हुआ है, जब से सलीम वास्तिक का सर तन से जुदा करने की कोशिश हुई है, तब से एक्स मुस्लिम पर मुस्लिम मोहल्ले में खलबली मच गई है। बात अब सिर्फ एक्स मुस्लिम तक नहीं रह गई है, बात बहुत आगे निकल चुकी है। সেই আক্রমণের পরের সপ্তাহেই ইউপি পুলিশে এনকাউন্টারে উড়িয়ে দেওয়া হয় সেলিমের সেই দুই আততায়ীকে। योगी ने सलीम वास्तिक पर हमला करने वालों का हिसाब कर दिया और अब यूपी में कौन कौन एक्स मुस्लिमों को डराने में लगा है, सबकी लिस्ट तैयार हो रही है। सलीम वास्तिक पर हमला करने वालों का हिसाब हो गया है। गुलफाम और जीशान का एनकाउंटर हो गया है, लेकिन ये केस अभी बंद नहीं हुआ है, बल्कि इस केस की सबसे बड़ी पड़ताल अब शुरू हुई है। কিন্তু তার উপরে এই প্রাণঘাতী আক্রমণ তাকে নিয়ে যায় একদম খ্যাতির শিখরে। হিন্দি কি ইংলিশ সমস্ত খবরের কাগজের পাতাতে তার মুখটা বড় বড় করে ছাপা হয়ে বেরিয়েছিল সেদিনকে। বলিউডের থেকে চলে এলো মোটা অঙ্কের অফার, তার সংগ্রামী জীবনের ওপর বায়োপিক বানানো হবে। सलीम भाई का मेकअप चल रहा है। ইতিমধ্যে তিনি চুক্তিতে সাইন করেও বসে আছেন, অ্যাডভান্স 15 লক্ষ টাকাও নিয়ে বসে আছেন। কিন্তু যখন এই সব কিছু ঘটছে তখন তাকে দূর থেকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে ভারতের গোয়েন্দা সংস্থার লোকজনরা। সব কিছুই তার অগোচরে গোপনে সংগ্রহ করা হলো তার আঙুলের ছাপ, বায়োমেট্রিক আর ডিএনএ স্যাম্পল। জানা গেল সোশ্যাল মিডিয়ার এই বিপ্লবী আর কেউ নয়, সেলিম খান 31 বছর আগে এক নিরপরাধ কিশোরের হত্যাকারী, যে নিজের পরিচয়কে লুকিয়ে একজন প্রাক্তন মুসলিমের মুখোশে পুলিশের চোখে ধুলো দিয়েছেন এত বছর ধরে। শুধু তাই নয়, এতদিন লক্ষ লক্ষ মানুষকে ধোঁকা দিয়েছেন প্রাক্তন মুসলিম হিসেবে, মুসলিমদের প্রকৃত বন্ধু সেজে। তাকে বিশ্বাস করে না জানি ঠকেছেন কত প্রাক্তন মুসলিম, সাথে কত হিন্দু। তার এই বিপ্লবকে অর্থ দিয়ে কতজন সাহায্য করেছেন তার কোনো ঠিক নেই। আজ বলবো সেই লোমহর্ষক কাহিনী, প্রাক্তন মুসলিমের বেশে একজন ধোঁকাবাজ খুনির গল্প, আর দিল্লি পুলিশ কিভাবে তুখোর বুদ্ধির সাথে এই তদন্তের কিনারা করতে সক্ষম হলো। এই ভিডিও তাদের জন্য যারা মনে করেন যে ভারতের গোয়েন্দা বিভাগ বা পুলিশ এরা সব নাকি হিজড়ে। যখন বাংলার বুকে লুকিয়ে থাকা একজন প্রাক্তন মুসলিমকে পুলিশ ধরে নিয়ে যায় বা বাংলাদেশের একজন খুনিকে ভারত থেকে উদ্ধার হতে দেখা যায়, তখন অনেকেই ভারতের এজেন্সিগুলোকে নিয়ে নানা রকম মন্তব্য করে থাকেন। তারা নিজেদের বদলাবেন এরকমটা আশা করি না, কিন্তু তাদের কথাতে যারা প্রভাবিত হয়
আশা করি তারা ভবিষ্যতে দুবার একটুখানি ভাববেন। প্রাক্তন মুসলিমদের প্রতি সম্মান আর তাদের আন্দোলনের প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়েও বলছি, আইনের উপরে কিন্তু কেউ নন। ভারতের সুরক্ষার স্বার্থে হিন্দু, মুসলিম বা প্রাক্তন মুসলিম সবার উপরেই একই আইন প্রযোজ্য হওয়া উচিত। এই সেলিম ওয়াস্তিকের ঘটনা আরও বেশি করে সেটাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল। এই প্রতিবেদন কোনো প্রাক্তন মুসলিমের বিরুদ্ধে নয়, এই প্রাক্তন মুসলিম আন্দোলনের বিরুদ্ধেও নয়। এই প্রতিবেদন ভেকধারীদের বিরুদ্ধে, আর যারা এই ভেকধারীদের কথাতে মজে যান তাদের নির্বুদ্ধিতার বিরুদ্ধে। সময়টা 1995 সাল, জানুয়ারি মাস। ভারতসহ সারা পৃথিবীর বুকে বড় বড় পরিবর্তন ঘটছে সেই সময়। নেলসন ম্যান্ডেলা ভারতে এসেছেন অতিথি হয়ে। আন্তর্জাতিক ক্ষেত্রে WTO কার্যকরী হয়েছে সদ্যই, আর ভারত তাতে স্বাক্ষরও করেছে। সারা ভারতের রাজনীতি তখন আবর্তিত হচ্ছে দুটো জিনিসকে কেন্দ্র করে। সামনে মহারাষ্ট্রে ইলেকশন, আর তার আগে বাল ঠাকরের নেতৃত্বে শিবসেনার উল্কা গতিতে উত্থান। একদম উল্টো দিকে, অর্থাৎ মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি। সিনেমা হলে তখন সলমান খান আর মাধুরী দীক্ষিত অভিনীত হাম আপকে হ্যায় কন অতীতের সমস্ত রেকর্ড ভেঙে একদম রমরমিয়ে চলছে। সুস্মিতা সেন আর ঐশ্বর্য রায় তখন সদ্য বিশ্বজয় করেছেন, আর কাশ্মীরি পণ্ডিতরা উপত্যকা থেকে তাদের বিতরণের ৫ম বার্ষিকী পালন করছেন দিল্লিতে। এত সব বড় বড় খবরের মাঝে যেই খবরটা একদমই হেডলাইন কেড়ে নিতে পারেনি, সেই খবরটা হলো দিল্লির জনবহুল অঞ্চল কন্নট প্লেসের খুব কাছে দরিয়াগঞ্জ নামের একটা জায়গা থেকে একটি ১৩ বছরের কিশোরের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া। কিশোরের নাম ছিল সন্দীপ বানসাল। দরিয়াগঞ্জের রামজা স্কুলের ছাত্র ছিলেন সন্দীপ। বাবার নাম ছিল সীতারাম বানসাল, যিনি একজন সিমেন্টের ব্যবসায়ী। সন্দীপের স্কুল ছিল দুপুর 12:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত। 11:30টার সময় সেদিন সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সাধারণত সন্ধে 7:30টার মধ্যে বাড়ি চলে আসে সন্দীপ, কিন্তু সেদিন স্কুল যাবার পরে আর বাড়ি ফিরে আসেনি সন্দীপ নামের সেই কিশোর। 8:30টার সময় চিন্তিত হয়ে সীতারাম তার শ্যালক রাজেশ গোয়েলকে জিজ্ঞেস করেন, তাহলে সন্দীপ মামা বাড়ি চলে যায়নি তো? না, সেখানেও নেই। চারদিকে খোঁজ চলল সন্দীপের। পুত্রের কি হলো সেই দুশ্চিন্তাতে বিনিদ্র রজনী কাটানোর পর অবশেষে পরের দিন দুপুরে 12টা নাগাদ ফোন এলো অপহরণকারীর। মামা রাজেশ গোয়েলের কাছে কার্টার সিং রোডে, যেখানে তাদের পারিবারিক দোকান রয়েছে, সেখানে ফোন কলটা এসেছিল। 30,000 টাকার দাবি, তবেই ছাড়া হবে সন্দীপকে, না হলে সন্দীপ আর কোনোদিন ফেরত আসবে না। পুলিশকে জানালে বিপদ আরও বাড়বে। কথা ছিল 4:30 নাগাদ 30,000 টাকার ব্যাগ লোনি ফ্লাইওভারের কাছে বাঘপতগামী একটা খালি বাসে রেখে দিতে হবে। টাকা পেলে পরের দিন সন্দীপকে ছেড়ে দেওয়া হবে। সন্দীপের পরিবার অপহরণকারীদের সমস্ত নির্দেশ ঠিকভাবে পালন করেছিলেন, কিন্তু এত বড় ব্যবসায়ীর ছেলে অপহরণ দিল্লির বুক থেকে পুলিশের কাছে স্বাভাবিকভাবেই খবর চলে গিয়েছিল। সন্দীপ আর ফেরত আসেনি। গোকুলপুরী পুলিশ স্টেশনে FIR লেখা হয়। পুলিশ তদন্ত চালিয়ে জানতে পারে যে সন্দীপের স্কুল, অর্থাৎ দরিয়াগঞ্জের রামজা স্কুলের মার্শাল আর্টের শিক্ষকের নাম হলো সেলিম খান। সন্দীপ এই সেলিম খানের কাছে মার্শাল আর্ট শিখত, ডাকত মাস্টারজি বলে। সন্দীপের বাড়িতে বেশ কয়েকবার এসেওছেন সেলিম। সীতারামের দোকানেও গেছে সে। পুত্রের গুরুজিকে পুরো পরিবার ভীষণ শ্রদ্ধা করতেন। উদার মুসলিমের ভেগ ধরে তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করে ফেলেন সেলিম। মুসলিম হওয়া সত্ত্বেও ধার্মিক বানসাল পরিবারে অবাধ গতি ছিল সেলিমের। 20 জানুয়ারির সেই ফেটফুল দিনে সন্দীপ যখন স্কুলের দিকে রওনা হয়, তখন রাস্তাতে মাস্টারজির সাথে দেখা হয়ে যায়। মাস্টারজিও রিকশায় ডেকে নেয় সন্দীপকে। প্রিয় মাস্টারজিকে দেখে স্বভাবতই খুব খুশি সন্দীপ। ভাবলো খুব মজা করতে করতে যাওয়া যাবে স্কুলে। ভাবতেও পারেনি যে সেই হবে তার শেষ যাত্রা। আশেপাশের কিছু প্রতিবেশী অবশ্য দেখতে পায় যে সন্দীপ সেদিন স্কুল যাবার পথে একজনের সাথে রিকশা করে গেছে। সন্দীপ যাকে মাস্টারজি বলে সম্বোধন করছিল, চেহারাটা একটু লম্বা করে। সন্দীপ যখন ফিরে আসলো না, তখন পুলিশের সন্দেহ গিয়ে পড়ল রামজা স্কুলের মার্শাল আর্ট শিক্ষকের ওপর। জেরা শুরু করা হলো। প্রথমে অস্বীকার করলেও সেলিম খান শেষে স্বীকার করে নিলেন যে হ্যাঁ, সন্দীপকে অপহরণ তিনিই করেছিলেন। সন্দীপের গলা কাটা শরীরটা পাওয়া যায় মুস্তাফাবাদের এক ওয়াটার পাম্পের পাশে। সেলিমের এই কাজে সঙ্গী ছিল অনিল নামের একজন। প্রথমে অনিল ছিল ফেরার,
তারপরে 4 ফেব্রুয়ারি অনিল অবশেষে ধরা দেয়। নিহত সন্দীপের ঘড়ি, টিফিন বাক্স এবং স্কুল ব্যাগ সমস্ত কিছু উদ্ধার হয় অনিলের কাছ থেকে একটা প্লাস্টিক ব্যাগের ভেতরে। সন্দীপের মামা রাজেশ গোয়েলও অনিলের গলা শুনে বুঝতে পারেন যে অনিলই সেদিন তাকে 30,000 টাকা দাবি করে তার দোকানে ফোন করেছিল। দুজনকেই গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। বিচার চলে 2 বছর। 1998-এ কোর্ট তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। স্বাভাবিকভাবে তারা এর বিরুদ্ধে আবেদন করেন। সেলিমের বিরুদ্ধে যদিও একদম পাক্কা সাবুত ছিল, অনিলের বিরুদ্ধে সাবুত ছিল কিন্তু একটু নড়বড়ে। কারণ কি, যেই জায়গা থেকে সন্দীপের স্কুল ব্যাগ ইত্যাদি উদ্ধার হয় সেখানে আগেও পুলিশ সার্চ করেছিল, কিন্তু তখন কিন্তু কিছু পাওয়া যায়নি। যে আত্মসমর্পণ করবে বলে ঠিক করেছে সে কেন এভিডেন্স এরকম জায়গাতে পরে রেখে দিয়ে আসতে যাবে? এছাড়া সন্দীপের মামা যে বলেছিল যে অনিলের গলায় তিনি শুনেছিলেন ফোনে মুক্তিপণের দাবিতে, সেটাও পুরোপুরি নির্ভরযোগ্য নয়, কারণ তখনকার যুগে ল্যান্ডলাইন ফোনে সবসময় গলা ঠিকঠাক বোঝা যেত না। তাই সেলিম খান মূলত কুচক্রী হলেও অনিল এই অপরাধে কতটা জড়িত সেই ব্যাপারে কোর্ট কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারছিল না। কেটে যায় কিছু বছর। 2000 সালে সেলিম খান আর অনিলকে 2 সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল দিল্লি কোর্ট, কিন্তু অনিল ফেরত এলেও সেলিম খান তারপর থেকে উধাও হয়ে যায়। জুলাই 2004-এ কোর্ট দিল্লি পুলিশকে নির্দেশ দেয় যে সেলিম খানকে ধরার জন্য যেন সমস্ত রকম চেষ্টা করা হয়। তার বিরুদ্ধে নন বেইলেবল ওয়ারেন্টও জারি করা হলো। এর পাশাপাশি কোর্টে সন্দীপের মার্ডার কেসটাও চলতে থাকে। 2011-তে কোর্ট অনিলকে মার্ডার আর কিডন্যাপিংয়ের চার্জ থেকে ছাড় দেয়। শুধুমাত্র মুক্তিপণ আদায় করার দোষে সাব্যস্ত হয় অনিল। আর এই পুরো ব্যাপারটার মাস্টার মাইন্ড যে ছিল সেলিম খান, সেই ব্যাপারে কোর্টের কোনো রকম সন্দেহ ছিল না, এবং সেলিমের ওপর পুরনো সাজাই বলবৎ রাখলো কোর্ট, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড। এদিকে সেলিম কিন্তু তখনও ফেরার। শুধু তাই নয়, নিজের মৃত্যুর প্রমাণও সাজিয়ে রেখেছিলেন পুলিশের সামনে পুলিশের খাতায়, তাই সে ছিল মৃত। এই পুরো সময়টাতে সেলিম নতুন পরিচয়, কখনো মুজাফফরনগর, কখনো মিরাট, কি কখনো গাজিয়াবাদে বিভিন্ন নামে বিভিন্ন পেশাতে কাজ করেছে। কখনো দর্জি তো কখনো সমাজসেবী। অবশেষে সে পরিচয় নিল একজন প্রাক্তন মুসলিমের। সোশ্যাল মিডিয়াতে সে রাতারাতি হয়ে উঠল একটা নিউজ সেন্সেশন। নিজের ইউটিউব চ্যানেলে ইসলাম নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করতে থাকেন। তাকে দেখে কেউ বলবে না একজন খুনের আসামি, যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে এতদিন ধরে। একজন সোশ্যাল মিডিয়া বিপ্লবী হিসাবে তার খ্যাতি যখন মধ্য গগনে, তখনই এলো 27 ফেব্রুয়ারি 2026। ভাগ্যের মোড় ঘুরে গেল, বা বলা যেতে পারে তার কর্মফল তার কাছেই ফেরত এলো। 27 ফেব্রুয়ারি গাজিয়াবাদের নিজের গৃহে ছিলেন সেদিন সেলিম ওয়াস্তিক। বাড়িতেই বানিয়ে নিয়েছেন নিজের অফিস। বাকি অন্য দিনগুলোর মতোই সেই অফিসের সোফাতেই বসে কাজ করছিলেন সেই সময় গুলফাম আর জিশান, এই নামের 2 ভাই কট্টর ইসলামিস্ট, এসে পৌঁছয়ে সেলিম ওয়াস্তিকের অফিসে কুর্তা পায়জামা আর হেলমেটে। পেপার কাটার ছুরি দিয়ে গলার নলিটা ছিঁড়ে দেয় সেলিমের। মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তার শরীরটা, আর তারপর একের পর এক কোপ মারা হয় শরীরে। কোনো রকমে বেঁচে যান সেলিম, কিন্তু বেশ কয়েক সপ্তাহ তাকে হাসপাতালে কাটাতে হয়। সিসিটিভি থেকে ওই 2 ইসলামিস্ট আততায়ীকে শনাক্ত করে পুলিশ। 1 মার্চ জিশানকে আর 3 মার্চ গুলফামকে এনকাউন্টারে উড়িয়ে দেয় পুলিশ। কিন্তু এই পুরো সময় সেলিম ওয়াস্তিক ছিল পুলিশের প্রতিরক্ষার মধ্যে। সেখানেই একটা টিপ অফ পায় পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অ্যান্টি রবারি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর রবিন ত্যাগী, এসিপি সঞ্জয় কুমার নাগপাল আর সাথে মিন্টু যাদব, এরা এই অপহরণ মামলার তদন্ত তখনও চালিয়ে যাচ্ছিলেন। তারা সেলিমের ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক আর ডিএনএ স্যাম্পল কালেক্ট করেন। আর তারপরে ইউরেকা, সেলিম ওয়াস্তিক আর কেউ নন, সেই খুনের আসামি সেলিম খানই। অবশেষে এলো 25 এপ্রিল 2026। আক্রান্ত হওয়ার পর সেলিম নিজের ঘরেই থাকতেন। পরিবারের কেউ থাকতো না তার সাথে। একজন আয়া আর একজন চাকর, এরাই অসুস্থ সেলিমের শুশ্রূষা করত। দুপুর 3টে নাগাদ কিছু পুলিশ এসে উপস্থিত হলো তার বাড়িতে। বলল তার উপর যে আক্রমণ হয়েছিল তার তদন্ত করতে একজন বড় অফিসার এসেছেন, একটু যেতে হবে দেখা করতে থানাতে। সেলিম বলল, আমার শরীর তো এখনও ঠিক হয়নি পুরো। অফিসার যদি নিজে এখানে একটুখানি আসতেন তাহলে ভালো হতো।
পুলিশ বাহিনী বলল যে না, এটা একটু গোপন তদন্ত, ঘরে বসে হবে না, থানাতেই যেতে হবে। আয়া আর ভৃত্যকে সঙ্গে নিয়ে অবশেষে থানাতে গিয়ে উঠলেন সেলিম। আর কিছু জিজ্ঞাসাবাদ ছাড়া কিছু করতে হয়নি। সেলিম বুঝেছিলেন যে তার খেলা শেষ হয়ে গেছে। ভৃত্যকে আগেই বলেছিলেন যে তার খবর যেন মিডিয়াকে জানিয়ে দেওয়া হয়। গ্রেপ্তার হবার পর তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। আপাতত তিনি এই তিহার জেলেই আছেন। এই পুরো গল্পটা আমাদের কী শিক্ষা দেয়? আমাদের পুলিশ কি গোয়েন্দা বাহিনীর হাতে কিন্তু ইউরোপ আমেরিকার পুলিশদের মতো অর্থ, লোকবল, নতুন টেকনোলজি ইত্যাদি ইত্যাদি নেই। অনেক রকম রাজনৈতিক বাধাও রয়েছে, তবু কঠিন কঠিন খুন কি অপহরণের তদন্ত তারা কিন্তু শেষ পর্যন্ত করে উঠতে পারেন। একদিকে সেলিমের উপর হওয়া ইসলামিস্টদের হামলাও যেমন সঠিক বিচার হয়েছে, তেমনি 31 বছর আগে হয়ে যাওয়া একটা কিশোরের অপহরণ এবং নিষ্ঠুর হত্যার দোষীকেও শেষ পর্যন্ত খুঁজে বের করেছে পুলিশ। তারপরেও কি আমরা আবেগতাড়িত হয়ে পড়ি না কখনো কখনো? আমাদের পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা ইত্যাদিকে অনেক ধরনের কথা আমরা বলে থাকি। সোশ্যাল মিডিয়াতে বিপ্লব করা লোকদের, নিজেদের যারা অ্যাক্টিভিস্ট বলে ঢাক পেটায়, তাদের কথাতে মজে যাই। কিন্তু ইন্সপেক্টর রবিন ত্যাগী, এসিপি সঞ্জয় কুমার নাগপাল, মিন্টু যাদব এদের মতো সুদক্ষ পুলিশ কর্মী অথবা তদন্তকারীদের অবদানের কথা থেকে যায় অখ্যাতির আড়ালে। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। ফিরে আসব আবার পরবর্তী প্রতিবেদনে। যেতে যেতে অনুরোধ করব, যদি আমাদের এই প্রতিবেদনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।